সমস্ত বেসরকারি ট্রেনিরা এখন নির্যাতিত। শুধু আমাদের পেট ভালো থাকলে আমরা রোগীদের ভালো চিকিৎসা সেবা দিতে মনোযোগী হব আরো বেশি। আর না খেয়ে থাকলে তখন আমাদের মন খারাপ থাকবে, আমার বাবার চিন্তা থাকবে, বাচ্চার চিন্তা থাকবে, আমি মনোযোগ দিতে পারবো না। আমাদের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মাত্র 25,000 যে একটা অ্যামাউন্ট আমাদের দেওয়া হয় সেইটা দিয়ে চলা আমাদের পক্ষে অসম্ভব বিষয়। আমাদের সাথে যখন কোনো অন্য ইন্টারন্যাশনাল ট্রেনিদের কথা হয়, ওরা শুনে হাসে যে এটা কিভাবে সম্ভব। ভাতা চাই 50,000 ভাতা চাই আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম দালালিরা রাজপথ আপোষ না সংগ্রাম। আমরা যারা নন গভর্নমেন্ট ট্রেনি আছি, আমরা কিন্তু গভর্নমেন্ট ডক্টরের চেয়ে কম সার্ভিস দেই না, বরং অনেকাংশে আমাদের সার্ভিসটা বেশিই থাকে। আমরাই দেখা যায় ইউনিটগুলো ইয়াগুলাতে স্যারদেরকে, আবার যারা গভর্নমেন্ট ডক্টর আছে তাদেরকে সাপোর্ট করে থাকি। নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, কিন্তু আসলে হসপিটাল বন্ধ নেই। অবশ্যই ক্রিটিক্যাল যে এমার্জেন্সি সার্ভিসগুলো তো রোগীরা পাচ্ছেই, কিন্তু সর্বোপরি তো অবশ্যই সারা বাংলাদেশ থেকে যেহেতু ডক্টররা এসেছে ব্যাহত হচ্ছে। কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু জনমানবের ভোগান্তি না। এই যে রাজপথ বন্ধ করে গেলে আমরা একদিনে আসিনি বা 1 ঘন্টার নির্দেশনা আমরা চলে আসিনি যে রাজপথ বন্ধ করে ফেললাম, আমাদের দাবি মেনে নেবে। আমরা কিন্তু অনেক অর্গানাইজভাবে এগিয়েছি। আমরা মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে ঘুরেছি, আমাদের যে সেন্ট্রাল কমিটির বড় ভাইরা আপুরা আছেন তারা হাত পায়ে ধরা থেকে শুরু করেছে এবং সবাই আমাদের সাথে একমত পোষণ করেছেন। কেউ আমাদেরকে বলেনি যে তোমরা চলে যাবে, কিন্তু সবাই আমাদেরকে দেওয়া হবে, আজ হবে, কাল হবে, কিন্তু আমরা কোনো প্রজ্ঞাপন পাইনি। কিন্তু এর জন্য আমরা আসলে আমাদের মানবিকতা, আমাদের বিবেকের উপর পাড়া দিয়েই আজকে আমরা বাধ্য হয়ে রাজপথে নেমেছি। আমি অনেক সময় দেখা যায় যদি আপনারা বিভিন্ন কনফারেন্সগুলোতে যদি যান, আমরা যদি আমাদের স্কিল বাড়ানোর জন্য কোনো কনফারেন্সে যাই, আমাদের সাথে যখন কোনো অন্য ইন্টারন্যাশনাল ট্রেনিদের কথা হয়, ওরা শুনে হাসে যে এটা কিভাবে সম্ভব, যে তোমরা 2 দিন পরে ইউ আর গোয়িং টু বি আ স্পেশালিস্ট, হাউ উইল ইউ ম্যানেজ উইথ দ্যাট অ্যামাউন্ট। তারা কিন্তু আসলে আমাদেরকে একটা জোক হিসেবে না। আর এটা চিন্তা করেন আমাদের রোগীরাই বা আমাদেরকে কি মনে করবে যে এটুকু টাকা দিয়ে আমরা এরকম ডাক্তার পাচ্ছি, তার মানে ডাক্তার আমাদেরকে মনে হয়, আমরা যারা বড় বড় স্যারদেরকে অ্যামাউন্ট দিচ্ছি তার মানে আমরা মনে হয় কিছু জানি না। ট্রেনি চিকিৎসকদেরকে তাদের যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে, তাদেরকে যোগ্য ন্যায্য ভাতা দিতে হবে, তাদের ট্রেনিংটা আরেকটু কেমন হচ্ছে, কোয়ালিটিফুল হচ্ছে কিনা পর্যবেক্ষণ করতে হবে। হাসপাতালে আমরা কোনোভাবে কোনো শ্রেণী দ্বারা বা কারো দ্বারা নিগৃহীত হচ্ছে কিনা সেটা মনিটর করতে হবে। আর বেসরকারি চিকিৎসকরা কোনোভাবে যাতে হীনমন্যতায় না ভোগে সেটাও নিশ্চিত করতে হবে, যাতে কারোর থেকে আমাদের কখনো মনে না হয় যে আমাদেরকে একটু দুর্বলভাবে দেখা হচ্ছে। আসলে গাইনি ডাক্তার বলতে গেলে শুধু না, গাইনি, মেডিসিন, সার্জারি, সমশিশু যাই বলেন, সমস্ত বেসরকারি ট্রেনিরা এখন নির্যাতিত এবং স্বল্প মূল্যের আমরা কাজ করছি এবং আমাদের প্রতি ঘন্টা পারিশ্রমিক খুবই অল্প, কিন্তু আমাদের কাজের তুলনায় সেটা নগণ্য, কাজের তুলনায় খুবই নগণ্য। এবং এটা যদি ঠিক না করা হয় তাহলে ভবিষ্যতে ট্রেনিদের অবস্থা আরও খারাপ হবে, আমাদের কাজে মন আসলে বসবে না এবং দেশের লোকরা আরও ভালো চিকিৎসা থেকে বঞ্চিত হবে সামনে। আমাদের ভাতাটা বাড়ালে লং টার্মে রোগীদের উপকার হবে। শুধু আমাদের পেট ভালো থাকলে আমরা রোগীদের ভালো চিকিৎসা সেবা দিতে মনোযোগী হব আরও বেশি। আর না খেয়ে থাকলে তখন আমাদের মন খারাপ থাকবে, আমার বাবার চিন্তা থাকবে, বাচ্চার চিন্তা থাকবে, আমি মনোযোগ দিতে পারবো না। আমরা পোস্ট গ্রাজুয়েশনের উদ্দেশ্যে আমরা এখানে আসছি, তো এখানে যে টাকাটা দেওয়া হয় সেটা 25,000, কিন্তু দেখা যায় যে আমাদের বড় স্যার ম্যাডামরাই যারা ধরেন গাড়ি মেনটেন করে তাদের ড্রাইভারদের বেতনও দেখা যায় 25,000-এর বেশি। আমরা এই একটাই দাবি নিয়ে এসেছি, আমরা এখানে সবাই 26 থেকে 27 ঊর্ধ্ব বয়সী মানুষ, আমাদের মা বাবা আছে, মা বাবার বয়স হয়েছে, বাচ্চা আছে, অনেকে নতুন বিয়ে করেছে, আমাদের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মাত্র 25,000 যে একটা অ্যামাউন্ট আমাদের দেওয়া হয় তাও 6 মাস পর পর, সেইটা দিয়ে চলা আমাদের পক্ষে অসম্ভব বিষয়। আমরা শুধু এটাই চাই যে আমাদের ভাতা বৃদ্ধি করা হোক, আর ভাতা বৃদ্ধি যতদিন না হবে আমরা কর্মবিরতিতেই থাকবো। আর কর্মবিরতি আমরা হুট করে দিয়েছি বা আমরা এখানে একটা সাডেন ডিসিশনে চলে আসছি, ব্যাপারটা এরকম না। আমরা বিসিপিএস, তারপর অর্থ মন্ত্রণালয় সব জায়গায় গিয়েছি, আমাদের যে সেন্ট্রাল কমিটি আছে সেখান থেকে সব কাগজপত্র দেওয়া হয়েছে। আমরা সব জায়গায় হতাশ হয়েই এখন রাজপথে নেমেছি, আমাদের কোনো উপায় না থাকায় রাজপথে নেমেছি। আমাদের প্রজ্ঞাপন যদি জারি করা হয় ভাতা বৃদ্ধির, আমরা সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমরা সবাই অ্যাপ্রুভাল করে আছি, আমরা আমাদের হাসপাতালে জয়েন করবো এবং জনসেবা দেব। এর আগেও আন্দোলন করেছি, আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের যে দাবি ছিল ভাতা 50,000 করা সেটা বাড়াবে, তো সেটা আর বাড়ানো হলো না। 20,000 থেকে আমাদের 25,000 টাকা ভাতা করানো হয়। এরপর সরকার বিরোধী আন্দোলন হয়েছে, আমরা তখন ডাক্তারদের আলাদাভাবে মানুষকে সার্ভিস দেওয়া লাগছে, এসব নিয়ে আমরা আর
মানে রাস্তায় নামি নাই বা আন্দোলন করি নাই, কিন্তু এরপরে আমরা অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছি। আমাদেরকে বারবার আশা দেখানো হচ্ছে বাড়াবে, আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে। আমাদের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে অনেকবার গিয়েছে, শেষ পর্যন্ত ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে যে প্রায় 1.5-2 মাস ধরে আটকে আছে। আমাদেরকে বারবার বলা হচ্ছে আমাদের এটা মেনে নেবে, কিন্তু কোনো আমরা পদক্ষেপ ওইভাবে দেখতেছি না। এই কারণে আমরা বারবার সময় দেওয়ার পরও বাধ্য হয়ে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আমরা এখানে যারা আছি, যত ডাক্তার দেখতেছেন, এরা সবাই MBBS পাস করে পোস্ট গ্রাজুয়েশন করছে। কেউ FCBS, কেউ MD অথবা MS ডিগ্রি করছে, এবং সবার বয়স 30-এর কোটায়, 30 অথবা অ্যাভাব 30। তো এই বয়সে একটা ডাক্তারে ঢাকা শহরে থাকতে গেলে আপনারা জানেন খরচ কেমন। আমরা যে ভাতা পাই এটা তো আমাদের নিজেদের খরচই চলে যায়। আমরা কি পরিবারের জন্য পাঠাবো, কি আমাদের নিজেদের সংসারের জন্য খরচ করব। তো এখন মাথায় যদি আমার অর্থ চিন্তা থাকে, তাহলে এরকম একটা কঠিন ডিগ্রি আমি কিভাবে সুন্দরভাবে পাশ করে বের হব। আর আমার যদি কোয়ালিটি তৈরি না হয়, তাহলে আমি আমার দেশের মানুষকে কি সেবা দিব। আমাদের পয়েন্টটা এই জায়গায় যে আমাদের যে প্রত্যাশা, যে আমাদেরকে যে বলা হচ্ছে যে মেনে নিবে, সেটা যেন ইফেক্টিভলি দ্রুত গতিতে করে, যেন আমরা এখানে থাকতে চাই না। আমরা ডাক্তাররা, একজন পোস্ট গ্রাজুয়েট ডক্টর রাস্তায় শাহবাগে নেমে বসে আছে, মানুষের কষ্ট হচ্ছে, মানুষের ভোগান্তি হচ্ছে, আমরা তো এটা চাই না। আমরা এটা বুঝি, আমরা এখানে সহজে নামতে চাইনি, আমরা নামতে বাধ্য হয়েছি। আপনি ডাক্তারদের কাছ থেকে কি এক্সপেক্ট করেন? আমি তো চাইলে ঢাকার বাইরে থেকে এসে ওইখান থেকে DMC অথবা BSMU-তে আসতে পারতেছি না। আমার থাকতে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায়, যেখান থেকে আমার অ্যাক্সেস, আমার হসপিটালে ডিউটি থাকতেছে, আমি যেন অল্প সময়ের মধ্যে আসতে পারি। আপনি এই শাহবাগ, ঢাকা মেডিকেল, এই আশেপাশের এলাকায় একবার বাসা ভাড়া যদি খেয়াল করেন, 20,000 টাকার নিচে কোনো বাসা ভাড়াই পাওয়া যায় না। তাহলে একজন ডাক্তারের বাসা ভাড়ায় যদি 20,000 টাকা হয়, আরও আদার্স যে খরচ আছে সেটা মিলে যদি 25,000 হয়, তাহলে সে খাবে কি? মানে সে পড়ালেখা করবে নাকি কি করবে? তার তো আলাদা চেম্বার করাও নিষেধ, তার আলাদা ডিউটি করাও নিষেধ। তাহলে সে কিভাবে চলবে? আর আমার পেটে যদি খাবার না যায়, আমার ব্রেন কাজ করবে না, আমার পড়ালেখা হবে না, আমার ডিগ্রি হবে না। এই যে প্রতি বছর মানুষ পাশের দেশে চলে যাচ্ছে চিকিৎসার জন্য, আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের ঘাটতি আছে। সেই ঘাটতি তৈরি হচ্ছে, আগেও অনেকে কষ্ট করে এই ধাপগুলো পার করেছে, কিন্তু সেই সুযোগ সুবিধা যদি আমাদের না দেওয়া হয়, আসলে কোয়ালিটিফুল ডাক্তার আমাদের তৈরি হবে কিভাবে? সেটা তো রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের কোয়ালিটিফুল ডাক্তার তৈরি করা।